দুই বান্ধবীকে সাথে নিয়ে গ্রুপ ঘপাঘপ কাহিনী। আমি শান্ত, বয়স 23। আমি আর আনিকা খুব ভালো বন্ধু। আনিকা আমার সমবয়সী, ছোটবেলা থেকেই ভালো বন্ধু। একই সঙ্গে পড়াশোনা, পাশাপাশি বাসায় থাকা, কাজে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আমাদের পরিবারও ওদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। আনিকা আর আমার আব্বু দুজনেই বড় ব্যবসায়ী, দেশে দেশে ঘুরে বেড়াতো। আমাদের আম্মুরাও নিজেদের মতো ব্যস্ত থাকত, কাজেই আমরা দুজন একসাথেই বড় হই। আস্তে আস্তে আমরা যখন বড় হই তখন প্রেম ভালোবাসার সাথে পরিচিত হওয়া শুরু করি। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কারণে আমাদের আশেপাশে অনেক অপশন ছিল। আনিকার একজন বয়ফ্রেন্ড হয়, তার নাম তানিম। আমার বাসা দিনের অধিকাংশ সময় খালি থাকতো দেখে স্কুল শেষে আনিকা প্রায়ই ওর বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতো। ওরা খেলা করত, আর এরপরে আমরা একসঙ্গে টাইম স্পেন্ড করতাম। কিছুদিন পরে আমারও গার্লফ্রেন্ড হয়, আর আমাদের চারজনের আড্ডা জমে ওঠে। এভাবেই আমাদের স্কুল জীবন পার হয়ে যায়। ভার্সিটিতে যখন উঠব তখন হঠাৎ শুনি তানিম বিদেশে চলে যাচ্ছে। আনিকার সাথে তখন আর তানিম পক রিলেশন রাখতে পারবে না। এই নিয়ে আনিকার সঙ্গে তানিমের ঝগড়া হয়ে এক পর্যায়ে ব্রেকআপ হয়ে যায়। একদিন আমি বাসায় বসে গেম খেলছি, তখন হুট করে কলিং বেল বেজে উঠল। তখন বিকেল হয়ে গেছে প্রায়। দরজা খুলে দেখি আনিকা, চোখ মুখ ফুলে আছে। দেখে বোঝা গেল যে কান্নাকাটি করেছে। ভিতরে এসে বসতে বললাম। জিজ্ঞাসা করলাম কি হয়েছে। এরপরে সব ঘটনা বলা শুরু করলো। কথা বলতে বলতে রাত হয়ে গেল। তখন আমার আম্মু এসে আনিকাকে বলল যে আজকে তো তোমাদের বাসায় কেউ নেই, তুমি আমাদের গেস্ট রুমে থেকে যাও। আনিকা রাজি হয়ে গেল। তো রাতে খাওয়া দাওয়ার পরে ড্রয়িং রুমে সবাই বসে গল্পগুজব করছিলাম। কিছুক্ষণ পরে আম্মু শুতে চলে গেল। আমরা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আনিকাকে গেস্ট রুমে যেতে বলে আমার রুমে চলে এলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমার রুমে এসে নক করল আনিকা। আমি দরজা খুলে জিজ্ঞাসা করলাম কিছু লাগবে কিনা। তখন আনিকা বলল আমার আজকে একলা শুতে ইচ্ছা করছে না। আমি বললাম পাগল নাকি, বাসায় আব্বু আম্মু সবাই আছে, তুই আমার রুমে কিভাবে শুবি। আনিকা উত্তর দিল আমি সকাল সকাল উঠে চলে যাব, কোনো সমস্যা হবে না। আমি আর উপায় না দেখে বললাম আচ্ছা ঠিক আছে। রাতে লাইট নিভিয়ে শোয়ার পরে আমার খানিকটা অস্বস্তি হচ্ছিল। ছোটবেলার বন্ধু হলেও এক বিছানায় শুতে আনইজি ফিল করছিলাম। এই আনইজি কাটানোর জন্য গল্পগুজব শুরু করলাম। হালকা মজা করলাম যে আমাদের বিয়ে হবার আগেই বাসর রাত হয়ে যাচ্ছে। তখন আনিকা আবার মন খারাপ করে ফেলল, কারণ ওর তানিমের কথা মনে পড়ে গেল। তখন আমি আনিকাকে কমফোর্ট করার জন্য ওকে হাগ করলাম। আনিকা তখন হুট করে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করল। আমি আনিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম কি করছিস তুই এটা। আনিকা তখন আমাকে বলল প্লিজ আমাকে না করিস না, আমি খুবই একলা ফিল করছি। আমি বললাম না না, এটা কিভাবে হয়, তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আমি ওইভাবে দেখি নাই কখনো। তার উপরে আমার একজন গার্লফ্রেন্ডও আছে। আনিকা আমাকে উত্তর দিল আমি তোকে আজকের পরে আর কিছু বলবো না, কিন্তু আজকে প্লিজ না করিস না। যখন আনিকা আমাদের বাসায় আসতো তার বয়ফ্রেন্ডের সঙ্গে খেলা করার জন্য, তখন থেকেই আমার নজর ছিল আনিকার শরীরের উপর। কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে কোনোদিনও কিছু বলে উঠতে পারিনি। এখন আমার বিছানায় পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি আনিকাকে টেনে কোলের উপর উঠিয়ে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আনিকার সাথে সাথেই আমার ঠোঁটে জোরে কামড় দিতে লাগল। আমি আনিকাকে চুমু খেতে খেতে ওর জামা কাপড় সব খুলে ফেললাম।
এরপরে আমার নিজের জামাকাপড়ও খুলে ফেলে আনিকাকে কোলে তুলে নিয়ে আনিকার ঘাড়ে কামড় দিতে লাগলাম। আমি টের পাচ্ছিলাম আনিকার সোনা থেকে রস গড়িয়ে আমার পায়ের উপর পড়ছে। আমার কলা শোটান দাঁড়িয়ে আনিকার নাভিতে খোঁচা দিতে লাগল। আমরা কেউই আর অপেক্ষা করতে পারছিলাম না। সোনায় আমার কলাটা সেট করে এক চাপে পুরোটা ঢুকিয়ে দিলাম। আমার 6 ইঞ্চি কলা আনিকার সোনায় ঢুকতেই ওর কোমল শরীর কেঁপে উঠল আর আমাকে পাগলের মতো জড়িয়ে ধরে চাপ দেয়া শুরু করল। যখনই আমার কলা ওর সোনায় ঢুকে যাচ্ছিল তখনই কলার মুন্ডু আনিকার সোনার একেবারে শেষ প্রান্তে ধাক্কা খাচ্ছিল। আনিকা চাপ দিতে দিতে উহু উহু করে আওয়াজ করছিল। পাশের ঘরে আব্বু আম্মু থাকতে আমি আমার ছোটবেলার বন্ধুকে খেলছি এটা ভেবে আরো হর্নি হয়ে যাচ্ছিলাম আমি। আনিকার পেপে কামড়ে দিলাম, তারপর পিঠে আছড়ে দিতে লাগলাম। কিন্তু আনিকাকে উপরে নিয়ে আমার পুরুষত্ব ঠিকভাবে ফুটে উঠছিল না। তাই এক ঝটকায় আনিকাকে উল্টে আমি উপরে উঠে এলাম। এরপরে আনিকার 2 পা হাত দিয়ে ধরে ওকে খেলতে লাগলাম। এবার আনিকা আরো বেশি কাঁপতে লাগল আর জোরে চিৎকার করে উঠতে গেল। আমি এক হাত দিয়ে আনিকার মুখ চেপে ধরে শরীরের সর্বশক্তি দিয়ে ওকে খেলতে থাকলাম। আজ আর আনিকা আমার ছোটবেলার বন্ধু না, আজ সে আমার ভদ্র হোটেল মহিলা। আনিকা আমার নিচে থরথর করে কাঁপতে কাঁপতে হঠাৎ করে আমাকে জোরে জড়িয়ে ধরে দুমড়ে মুচড়ে ফেলল। আমি টের পাচ্ছিলাম আনিকার সোনার ভেতরে যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে। এতক্ষণ খেলার পরে আমিও আর ধরে রাখতে পারলাম না। আমার গলা থেকে বন্যার মতো মধু বের হয়ে আনিকার সোনার ভেতরে পড়তে থাকলো। আনিকা গরম সরগমধুর বন্যায় পাগল হয়ে আমার কাঁধে জোরে কামড় বসিয়ে দিল। আমি শেষ চাপ দিয়ে আনিকাকে বিছানার সাথে মিশিয়ে দিয়ে আমার সর্বশেষ ফোঁটা আনিকার ভেতরে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়লাম। আমার আর আনিকার সারা শরীর তখন ঘামে ভিজে গেছে। শুয়ে থেকে টের পাচ্ছি ওর শরীর তখনও হালকা হালকা কেঁপে উঠছে। আমি হঠাৎ ওকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আনিকাও আমাকে জড়িয়ে ধরে ক্লান্ত ঠোঁটে চুমু খেতে থাকলো। ওর সোনা থেকে তখন আমাদের দুজনের মিশ্রিত রস বের হয়ে পড়ছে। এর কিছুক্ষণ পরেই আনিকা ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি উঠে রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেলাম। ফিরে এসে দেখি আনিকা ঘুমোচ্ছে। সারা শরীরে আমার কামড়ের দাগ। অসম্ভব সুন্দর শরীর ভরাট বুক শান্ত নিঃশ্বাসে ওঠানামা করছে। দেখে মনে হচ্ছে স্বর্গের এক পরী। আমার তখনও বিশ্বাস হচ্ছে না আমি আনিকার সঙ্গে মাত্র খেলা করলাম, আমার গার্লফ্রেন্ড থাকার পরেও। বিছানায় শুয়ে চিন্তাভাবনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল বেশ দেরি করে। ঘুম ভেঙে দেখি আনিকা পাশে নেই। সকালে উঠে বের হয়ে গিয়েছে। আগের দিনের কথা মনে করে আবার আমার গলা দাঁড়িয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিনে আমি আনিকাকে আর টেক্সট করতে পারিনি। খানিকটা ব্যস্ততায়, খানিকটা লজ্জায়, খানিকটা দুশ্চিন্তায় বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে বাসায় ফিরতে আনিকার সঙ্গে লিফটে দেখা হয়ে গেল। আমি আর আনিকা কেউই একজন অন্যজনের দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আমাদের মধ্যে কোনো কথাই হলো না। লিফট আমাদের ফ্লোরে আসতে আমি নেমে আমার রুমে চলে গেলাম। সেদিন রাতে হুট করে আনিকার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বন্যা আমাকে নক দিল, দিয়ে বলল যে ও আর ওর বয়ফ্রেন্ড সায়ান সিলেট ঘুরতে যাচ্ছে কিছুদিনের জন্য। বন্যা আনিকাকেও নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আনিকা বন্যা আর সায়ানের মধ্যে কাবাবে হাড্ডি হতে চাচ্ছে না। আমি কি ওদের সাথে যেতে চাই কিনা? আমার আনিকার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা শুনে ভালোই লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি বন্যাকে বললাম যে আমি জানাচ্ছি। এরপরে একরকম জোর করে আনিকাকে টেক্সট করলাম। জিজ্ঞাসা করলাম ও কি ফ্রি কিনা।
আনিকা আমার মেসেজে রিপ্লাই দিতে দেরি করল খানিকটা। বলল, হ্যাঁ, ফ্রি আছে কেন? আমি তখন বললাম যে গেটের বাইরে আয়। আমাদের একই ফ্লোরে ফ্ল্যাট, করিডোরের এক মাথায় আমাদের এবং অন্য মাথায় ওদের। আনিকা গেটের বাইরে বের হলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ছাদে যাবি? আনিকা রিপ্লাই দিল, চল। ছাদে উঠে রেলিং এ পা ঝুলিয়ে বসলাম। আনিকা আমার পাশে বসল। আমি তখন আনিকাকে বললাম যে বন্যা আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে। আনিকার এই ব্যাপারে মতামত কি? আমি বুঝে উঠতে পারছি না। আনিকা তখন আমাকে জিজ্ঞাসা করল, তুই কি যেতে চাচ্ছিস না আমার সাথে? আমি তোকে নিয়ে দুনিয়ার সবখানে যেতে রাজি। আমি তখন বললাম যে দেখ, আমার তিশা আছে। তিশা আমার তখনকার গার্লফ্রেন্ড, এর নাম। আমি তিশাকে নিয়ে দোষী ফিল করছি। এরপরে গতকাল যা হয়েছে তা আমি তিশাকে কখনোই বলতে পারবো না। এর উপরে তোর সাথে আমি নির্জন কোথাও গেলে আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আনিকা তখন আমাকে বলল, কন্ট্রোল করার প্রয়োজন কোথায়? আমি তখন আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা অদ্ভুত এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার ভিতরে সবকিছু উল্টে পাল্টে গেল। আমি আনিকার উপর আছড়ে পড়লাম। আনিকা ছাদে শুয়ে পড়ল। আমি আনিকার উপরে পড়ে আনিকার ঠোঁটে চুমু খাওয়া শুরু করলাম। চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম আনিকার গাল, নাক, কপাল, চোখ, সবকিছু। একবার গালে, আবার কানের লতিতে হালকা কামড় দিতে লাগলাম। আনিকা আমার অত্যাচারে কেঁপে কেঁপে উঠতে লাগল। রেশমি চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিলাম, আবার গলায় হালকা দাঁত বসিয়ে দিলাম। ভারী নিঃশ্বাসের সাথে হালকা চিৎকার বেরিয়ে আসে আনিকার মুখ থেকে। এক হাত দিয়ে জামা ও ব্রাহ এর উপর দিয়ে টিপতে থাকি আনিকার মাঝারি সাইজের পেঁপে দুটোর বামটি, আরেক হাত আনিকার চোয়ালে ধরে রেখে ওর জিহ্বাটাকে টেনে নেই, তারপর চুষতে থাকি অবিরাম। আস্তে আস্তে বুকে নেমে আসি। ছাদ ঠান্ডা হলেও বিন্দু বিন্দু ঘাম আনিকার গলা আর বুকে। আমি তা যেন তৃষিতের মতো চেটে যেতে লাগলাম। কি যে ভালো লাগছিল। আনিকা নিজেই টি শার্ট খুলে ব্রার হুক খুলে দিল। অসাধারণ সুন্দর গোলগাল সাইজের বড় পেঁপে দুটো লাফিয়ে মুক্ত হলো। কিন্তু আমার হাত আর ঠোঁট তাদের এই মুক্তির আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে দিল না। আমি ঝাঁপিয়ে পড়লাম ডান দিকের পেঁপের উপর। পেঁপে দুটোর কেন্দ্রের দিকটা অনেকটা আমের নিচের দিকটার মতো চোখা, আর হালকা খয়েরি বৃত্তের মাঝে কালো বোটা। আমি বোটার চারপাশে আস্তে আস্তে জিহবা বুলিয়ে দিতে লাগলাম। আরেক হাত দিয়ে প্যান্টের উপর দিয়ে সোনায় হাত দিয়ে আদর করতে লাগলাম। আরামে আনিকার চোখ দুটো বুজে এলো। আহ, উফ, শান্ত। উফ, কত শব্দই না সুখে আনিকা করতে লাগলো। অনেক ভিজে উঠল আনিকার উরুর সন্ধিস্থল। আমি এবার পেঁপে দুটোকে ছেড়ে আস্তে আস্তে চুমু দিতে দিতে আনিকার স্লিম পেটে নেমে এলাম। আনিকা নাভিতে জিহবার স্পর্শে শিহরিত হয়ে আমার চুলগুলো টেনে ধরল সজোরে। আহ, কি সুখ! আমি দ্বিগুণ উৎসাহে আনিকার পেট আর নাভি চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। এক মুহূর্তের জন্য আনিকা উঠে বসল। আমি আনিকাকে ঠেলে শুইয়ে দিয়ে আবার নিচে নেমে এলাম। এমন আদর সহ্য না করতে পেরে আনিকা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর ধনুকের মতো পিঠ বাঁকিয়ে ফেলল। এবার আনিকার শরীরে চুমু দিতে দিতে আনিকার সোনার কাছে চলে এলাম। প্যান্ট ভিজে জবজব করছে। তাড়াতাড়ি করে পুরোপুরি ন্যাংটা করে ফেললাম আনিকাকে। চাঁদের আলোয় খোলা আকাশের নিচে উন্মুক্ত আনিকার অপরূপ সৌন্দর্য এক নয়নে উপভোগ করতে থাকি আমি। এই শুধু কি দেখবি নাকি? আমি আর পারছি না, কিছু কর এটার। আমি হালকা হেসে আনিকার পায়ে জিহ্বা ঘোরাতে থাকি, কিন্তু ক্লিন শেভড সোনায় জিহ্বা দেই না। আনিকা এতে আরো পাগল হয়ে ওঠে। উফ, আর একটু ওদিকে শোনা, প্লিজ, ওদিকে যা আর একটু। এদিকে আমার গলা ব্যথায় টনটন করছে।
আমি উড়ু চাটতে চাটতে নিজের প্যান্ট জাঙ্গিয়া খুলে কলাটা এক হাত দিয়ে হালকাভাবে নাড়তে লাগলাম, অপর হাত দিয়ে আনিকার গর্তে হাত বুলাতে লাগলাম। আনিকার চিৎকারে তখন আর আনিকাকে কষ্ট না দিয়ে সোনায় মুখ দিলাম। ভারী হয়ে গেল আনিকার নিঃশ্বাস আরও, আর কেঁপে কেঁপে উঠতে লাগল। ওফ ওহ, আহ ইয়া করে আওয়াজ করতে লাগল আনিকা। আমি আনিকার উঁচু আর শক্ত হয়ে থাকা অংশটার চারপাশটা শুষে নিতে লাগলাম জিহ্বা দিয়ে, হালকাভাবে দাঁতের ঘষাও দিতে থাকলাম। আনিকা পেট বাঁকিয়ে চিৎকার করতে লাগল। একটু পর পর আঙ্গুল দিয়েও সোনার উপরের দিকে অঙ্গুলি করতে থাকলাম। বার কয়েক আমি হাত দিয়ে সোনাটা ফাঁক করে ভেতরের লালচে খয়েরি অংশটা চেটে দিতে লাগলাম। এভাবে আরও কিছুক্ষণ চাটার পর আনিকা আর সহ্য করতে পারল না। স্বর্গমধু ছেড়ে ভিজে একেবারে জবজবে হয়ে উঠল ওর গোলাপি খয়েরি সোনাটা। আমার মুখ ভরে গেল আনিকার স্বর্গমধুতে। উফ, এবার ছাড় বলে সে সোজা হয়ে বসল। আমি এবার রেলিং এ হেলান দিয়ে বসলাম। আনিকা আমার কলা ধরল এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে বিচি দুটো নাড়তে লাগল। হালকাভাবে নাড়িয়ে দিতে লাগল শক্ত হয়ে থাকা লাঠিটাকে। স্বর্গমধুর বিন্দুগুলো যেন ক্ষেপে অস্থির হয়েছিল। আনিকা আস্তে করে তা চেটে দিল। চোখ বুজে সেই আনন্দ নিতে লাগলাম আমি। অনেক উত্তেজিত হয়ে পড়ায় বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না আমি। ছলকে ছলকে ফুঁসে উঠে মুক্তির আনন্দ উপভোগ করে আমার মধু আনিকার হাত মেখে যায়। ছাদে পড়তে থাকে হাত বেয়ে। ওড়না দিয়ে হাত মুছে নেয় আনিকা। মধু বেরিয়ে গেলেও এখনো নেতিয়ে পড়েনি আমার কলা, তবে একটু নরম হয়ে গেল। এরপর ওর চুল মুঠি করে ধরলাম আমি, আর আনিকা ওর জিহ্বা দিয়ে আলতোভাবে টাচ করল নরম হয়ে থাকা মুন্ডিটাকে। আনিকা একবার হালকা করে জিহ্বা লাগায়, আবার পর মুহূর্তেই সরিয়ে নেয়। আমি জিহ্বার স্পর্শ পেতে তখন উদ্গ্রীব হয়েছিলাম। আনিকা মুখ সরিয়ে নিতেই মেজাজ গরম হয়ে উঠতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর একবার আনিকা গাভাবে চুমু দেয় আমার ঠোঁটে, তারপর চিবুকে, এরপর ঘাড়ে, তারপর লোমহীন বুকে, আর এক হাত দিয়ে বিচি দুটো নাড়তে থাকে। এরপর আনিকা এক্সপার্টের মতো মুখ নামিয়ে এনে কলা চুষে দিতে থাকে। এক হাত দিয়ে উপর নিচ করা আর ঠোঁটের স্পর্শে কলার স্নায়ুগুলোকে যেন পাগল করে দিতে থাকে। আমি আনিকার মুখে আমার কলা চেপে ধরি। আস্তে আস্তে আবার শক্ত হওয়া শুরু করে আমার কলা, মুন্ডিটা আবার ফুলে উঠতে থাকে। এভাবে আরও কিছুক্ষণ চষার পর আমি আনিকাকে আবার শুইয়ে দেই। নিচে হাঁটু গেড়ে বসে কলাটাকে সোনা বরাবর সেট করে আস্তে করে ঠেলা দেই। আনিকার পিচ্ছিল সোনায় একেবারেই পুরোটা ঢুকে যায়। চাঁদের আলোয় আদিম মানুষের মতো খোলা আকাশের নিচে আনিকাকে খেলা শুরু করি। খেলার তালে তালে আনিকা কেঁপে কেঁপে উঠতে থাকে। খেলার পছর শব্দ আর আনিকার চিৎকার আহ উহ ইয়াহ উ সব মিলিয়ে আমার চাপের গতি বাড়তে থাকে। কিছুক্ষণ এভাবে করার পর আমি আনিকাকে হাতের উপর ভর দিয়ে পা ভাঁজ করে বসতে বলি, আর আমি আনিকাকে পেছন থেকে খেলতে থাকি। এভাবে কিছুক্ষণ খেলার পর হঠাৎ যেন আমার কলাকে আনিকা তার সোনা দিয়ে কামড়ে ধরে। আনিকা আবার স্বর্গমধু ছাড়ে। এর ধাক্কায় আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। জোরে চাপ দিয়ে আনিকার সোনায় সব মধু ঢেলে দেই। আনিকা জোরে চিৎকার করে ওঠে। ভাগ্য ভালো, এত রাতে আশেপাশে কেউ নেই। আনিকার সোনায় আমার সবটুকু এনার্জি ঢেলে দিয়ে আমি পাশে গড়িয়ে পড়ি। আনিকা ঘামে ভিজে হাঁপাতে থাকে। আমি প্রচণ্ড সুখে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। চোখ বুজে শুয়ে রইলাম। ধাতস্থ হতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকাও চোখ বুজে শুয়ে হাঁপাচ্ছে, মুখে এক অদ্ভুত হাসি। আমি আনিকাকে জিজ্ঞাসা করলাম, হাসছিস কেন? আনিকা উত্তর দিল, এত মানুষ আমায় খেলল,
আর তুই শালা 2বার খেলে আমার দুনিয়া কাঁপায়ে দিলি। এ হবে আগে বুঝলে তোকে আগেই ধরতাম। এত বয়ফ্রেন্ডের পিছনে দৌড়াদৌড়ি করতাম না। হঠাৎ তিশার কথা মনে পড়ে আমার আবার অপরাধ বোধ হওয়া শুরু হলো। আমি আমার গার্লফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছি। আনমনে ফোনটা হাতে ধরতেই দেখলাম তিশা দুষ্টু পিক দিয়েছে। আমি তিশাকে আমার আগের তোলা একটা পিক পাঠিয়ে দিলাম। এখন আর তোলার অবস্থায় নেই। আনিকা উঠে বসে তিশার দুষ্টু পিক দেখে ফেলল। দেখে বলল, যাই বলিস তিশা, কিন্তু সেই একটা বোম। ওর ভাইটাও এত সুন্দর, দেখলে মনে হয় চাবিয়ে খাই। আমি আনিকার কথার উত্তর দিলাম না। তিশার ভাই রকি আমাদের 2 বছরের বড়, নিয়মিত জিম করে, স্বাস্থ্য চমৎকার। আমার নিজেরই মাঝে মধ্যে দেখলে ভালো লাগে। মেয়েরা রকিকে চাইবে, এটাই স্বাভাবিক। আমি ফোনটা রেখে ছাদের দিকে তাকালাম। ছাদে আমাদের ঘামের একটা বিশাল ছাপ আমাদের কিছুক্ষণ আগের ঘপাঘপের স্মৃতি সংরক্ষণ করছে। আনিকাকে বললাম যে বন্যাকে বলিস আমরা যাচ্ছি ওদের সাথে। আনিকা হেসে আমার কোলে উঠে বসল। আমি আনিকাকে জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে চুমু খেতে থাকলাম।